হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের জন্য অলৌকিক হরর একটা ভয়ঙ্কর গল্প নিয়ে। লেখক অরিন্দম দাসের লেখা ভয়ঙ্কর লাশ ঘর। তো চলো দেরি না করে গল্প শুরু করি। কলকাতার এক প্রান্তে পুরনো সরকারি হাসপাতালটা দাঁড়িয়ে আছে প্রায় 100 বছরের ইতিহাস নিয়ে। মূল ভবনের পেছনে একটা ছোট দোতলা ভবন, লোকজন যাকে চেনে লাশঘর নামে। এখানে দিনের বেলায়ও কেউ যেতে চায় না। রাস্তার কুকুরগুলো পর্যন্ত ভেতরে ঢুকতে গিয়ে ঘেউ হেউ করে পালিয়ে যায়। হাসপাতালের নতুন নার্স আর ইন্টার্ন ডাক্তাররা শুনে হাসাহাসি করে, আরে ওসব ভূতের গল্প, এসব কিছুই নেই। কিন্তু যারা রাতে লাশঘরের সামনে দিয়ে ডিউটি করেছে তাদের চোখে সেই ভয় এখনো স্পষ্ট। নিতাইবাবু এই হাসপাতালের পুরনো কর্মচারী, বয়স 50 ছুঁই ছুঁই, চেহারা রোগা, চোখের নিচে কালো দাগ। তার দায়িত্ব রাতের শিফটে মৃতদেহ দেখা, তালিকাভুক্ত করা আর প্রয়োজনে পুলিশ বা পরিবার এলে হস্তান্তর করা। প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করলেন। মাঝে মাঝে তিনি শুনতেন কেউ যেন লোহার দরজায় হাত বুলিয়ে যাচ্ছে। কখনো মনে হতো হিমঘরের ভেতর থেকে চাপা গোঙানি আসছে। এক রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল। অন্ধকারে কেবল এক ফালি চাঁদের আলো পড়ছিল ভাঙা জানালা দিয়ে। হঠাৎ তিনি দেখলেন মেঝের কোণে একটা দেহের সাদা কাপড় নড়ে উঠল, যেন ভেতর থেকে কেউ শ্বাস নিচ্ছে। ভয়ে জমে গিয়েছিলেন নিতাইবাবু, কিন্তু চাকরি ছেড়ে দেওয়ার সাহসও তার ছিল না। পরিবার চালাতে হবে, টাকার দরকার। হাসপাতালের অন্যান্য স্টাফরা বলতো, এই লাশ ঘরে যাদের দেহ পড়ে থাকে তাদের অনেকেই নাকি অচেনা, যাদের পরিবার খুঁজতেও আসে না। আত্মা নাকি তাই শান্তি পায় না। একবার এক তরুণ ডক্টর মজা করে বলেছিল, আরে আত্মা টাত্মা কিছু নেই, শুধু গ্যাস জমে শরীর নড়ে ওঠে। কিন্তু সেই ডাক্তারই নাকি কয়েকদিন পর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। কারো কাছে আর কিছু জানা গেল না। নিতাইবাবু একবার এক বৃদ্ধ আয়াকে জিজ্ঞেস করেছিলেন, দিদি, সবাই এত ভয় পায় কেন এখানে? বৃদ্ধা নিঃশ্বাস ফেলে বলেছিল, তুই জানিস না নিতাই, এই লাশঘর আগে যুদ্ধের সময় ব্রিটিশরা ব্যবহার করত। এখানে নাকি বন্দি রাখা হতো, তাদের ওপর নির্যাতন চালিয়ে মরতে দেওয়া হতো, তারপর একসাথে সব দেহ লুকিয়ে ফেলা হতো এই ঘরেই। শুনে তার শরীর কেঁপে উঠেছিল। কিন্তু আসল ভয় শুরু হলো সেই রাতে, যেদিন নিতাইবাবু একা ছিলেন লাশঘরে। রাত প্রায় 2টা, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজার বাইরে থেকে শব্দ এলো, কেউ যেন ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে লোহার স্ট্রেচার। নিতাইবাবু দরজা খুলে দেখলেন দীর্ঘ করিডোরে কোনো মানুষ নেই, অথচ একা একটা স্ট্রেচার গড়িয়ে চলে যাচ্ছে অন্ধকারের দিকে। করিডোরে একা স্ট্রেচারটা গড়িয়ে চলে যাওয়ার দৃশ্য দেখে নিতাইবাবু ভয়ে কেঁপে উঠেছিলেন। ঠান্ডা ঘামে ভিজে গিয়েছিল তার গা, কিন্তু সাহস করে এগিয়ে গেলেন। স্ট্রেচারটা থেমে গেল লাশ ঘরের হিমঘরের দরজার সামনে। দরজাটা হালকা খোলা, ভেতর থেকে ঠান্ডা কুয়াশার মতো সাদা ধোঁয়া বেরোচ্ছে। তিনি হাত বাড়িয়ে দরজা ঠেলতেই চোখ আটকে গেল। ভেতরে লোহার টেবিলে রাখা একটা দেহ ধীরে ধীরে নড়ছে। সাদা কাপড়ে মোড়ানো দেহটা বুকের দিক থেকে উঁচু হয়ে উঠল, যেন কেউ ভেতর থেকে শ্বাস নিচ্ছে। একটা চাপা গুড়গুড় আওয়াজ ভেসে এলো। নিতাইবাবুর বুকের ভেতর কাঁপুনি। তিনি ফিসফিস করে বললেন, হে ভগবান, আমি কিছু দেখছি না, এটা কিছু না। কিন্তু কাপড়ের নিচ থেকে একটা হাত হঠাৎ বাইরে বেরিয়ে এলো। কালো, শক্ত হয়ে যাওয়া আঙুলগুলো খিচে খিচে নড়ছে। ঘরটা অদ্ভুত এক গন্ধে ভরে গেল। কেবল পচা মাংস নয়, তার সঙ্গে যেন পুড়ে যাওয়া মানুষের গন্ধ মিশে আছে। নিতাইবাবু পেছাতে চাইছিলেন, কিন্তু পা যেন মেঝেতে আটকে গেছে। হঠাৎ মৃতদেহটা সোজা হয়ে বসল। চোখের জায়গায় ফাঁকা গর্ত, মুখের অর্ধেক অংশ নেই, তবু মুখটা নিতাইবাবুর দিকে ফেরানো। তারপর ফাটা গলা থেকে বেরোলো অচেনা শব্দ,
আমাদের কেউ নিতে এলো না, আমরা এখনো এখানে। নিতাইবাবুর মাথায় ঝড় বয়ে গেল। তিনি ছোটবেলায় শুনেছিলেন অচেনা লাশ যদি বেশি দিন পড়ে থাকে তাদের আত্মা নাকি লাশ ঘরে ঘুরে বেড়ায়, কিন্তু কখনো বিশ্বাস করেননি। এবার তিনি নিশ্চিত হলেন এসব গল্প আসলে মিথ্যে নয়। মৃতদেহটা ধীরে ধীরে টেবিল থেকে নামতে শুরু করল। লোহার মেঝেতে ঠক 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 শব্দ হচ্ছিল। তারপর অন্ধকারে আরও কয়েকটা সাদা কাপড় একসাথে নড়ে উঠতে লাগল। একসাথে ডজনখানেক গোঙানি ভেসে এলো ঘরে। নিতাইবাবু ভয়ে দৌড়ে দরজার দিকে ছুটলেন, কিন্তু দরজা যেন বাইরে থেকে বন্ধ হয়ে গেছে। অন্ধকারে তখন শুধু শোনা যাচ্ছিল, আমাদের ফিরিয়ে দাও, আমাদের ঘর ফেরত দাও। দরজাটা টেনে খুলতে গিয়ে নিতাইবাবু বুঝলেন বাইরের দিক থেকে তালা পড়েনি, তবুও যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ভেতরে আটকে রেখেছে। চারপাশে শুধু মৃতদেহের নড়াচড়া আর ভয়ানক গোঙানি। তিনি হঠাৎ মনে পড়ল কয়েক মাস আগে এক বৃদ্ধ আয়া তাকে বলেছিল, এই লাশঘর শুধু মৃতদেহ রাখার ঘর নয় নিতাই, এর ভেতরে অনেক পুরনো ইতিহাস চাপা আছে। যুদ্ধের সময় ব্রিটিশ সেনারা এই ভবনটাকে ব্যবহার করত বন্দি রাখার জায়গা হিসেবে। যাদের ওপর গোপনে নির্যাতন চালানো হতো তাদের অনেককে হত্যা করে এখানেই গোপনে চাপা দেওয়া হতো। হাসপাতালের পুরনো রেজিস্টারে নাকি সেই বন্দীদের নাম পর্যন্ত নেই, সব নথি গায়েব। অর্থাৎ এই লাশঘরের ভেতর শুধু হাসপাতালের মৃতদেহ নয়, আছে শত শত অশান্ত আত্মা। নিতাইবাবুর কানে স্পষ্ট শোনা গেল, ঘর ফেরত দাও, ঘর ফেরত দাও। গলার আওয়াজগুলো সব আলাদা আলাদা, কারোর করুণ, কারোর হিংস্র। মনে হচ্ছিল যেন কয়েকশো মানুষ একসাথে অন্ধকারে কেঁদে চলেছে। তিনি টর্চ জ্বালালেন। আলো পড়তেই দেখলেন এক কোণে পুরনো দেওয়ালের প্লাস্টার খসে গেছে, সেখানে লালচে দাগ, শুকনো রক্তের মতো। মনে হচ্ছিল দেওয়ালের ভেতর থেকেও কারোর হাত বেরিয়ে আসতে চাইছে। পরদিন সাহস সঞ্চয় করে তিনি একজন সিনিয়র ওয়ার্ড বয়কে সব বললেন। লোকটা চুপচাপ শুনল, তারপর আসতে বলল, তোকে যদি বাঁচতে হয় এসব কারো কাছে বলবি না। এই হাসপাতালের ডাক্তাররাই জানে লাশ ঘরে শুধু দেহ রাখা হয় না, এখানে কখনো কখনো অবৈধ পরীক্ষা নিরীক্ষাও চলে। পরীক্ষা? বিস্ময়ে ফিসফিস করলেন নিতাই। হ্যাঁ, যাদের পরিবার নেই অচেনা দেহগুলোকে কেটে ছিঁড়ে ব্যবহার করা হয়। অনেক সময় মৃত্যু ঠিকমতো নিশ্চিত করা হয় না, কারোর দেহ আধমরা অবস্থায়ও এখানে ফেলে রাখা হয়েছে। নিতাইবাবুর মাথা ঘুরে গেল। তাহলে যাদের তিনি নড়তে দেখেছেন তারা হয়তো পুরোপুরি মৃতই ছিল না। সেই রাতে আবার তাকে একা থাকতে হলো। হিমঘরের ভেতর তখন অদ্ভুত শব্দ, ঠক ঠক, ঘস ঘস। মনে হচ্ছিল কেউ ভেতর থেকে লোহার ফ্রিজ খোলার চেষ্টা করছে। হঠাৎ একটা মৃতদেহের কাপড় খুলে গেল। মুখটা ছিল এক তরুণের, চোখ অর্ধেক খোলা, ঠোঁটে শুকনো রক্ত। সে তাকিয়ে সরাসরি নিতাইবাবুর দিকে ফিসফিস করে বলল, ওরা আমাকে জীবন্ত কেটে ফেলেছিল, আমি মরিনি, আমি এখনো এখানে আছি। নিতাইবাবু সারা রাত চোখে ঘুম আনতে পারলেন না। তরুণীর সেই ফিসফিসানি যেন মাথার ভেতর ঘুরছিল। ওরা আমাকে জীবন্ত কেটে ফেলেছিল, আমি মরিনি। তিনি জানতেন এসব ব্যাপার যদি কাউকে বলেন সবাই তাকে পাগল ভাববে, তবুও মনে হচ্ছিল সত্যিটা জানতেই হবে। পরদিন তিনি চুপি চুপি হাসপাতালের পুরনো নথি ঘাঁটতে শুরু করলেন। ডিউটি শেষে সবাই চলে গেলে রেকর্ড রুমে ঢুকে ধুলো জমে থাকা রেজিস্টারগুলো উল্টে পাল্টে দেখছিলেন। এক জায়গায় অদ্ভুত জিনিস চোখে পড়ল। অনেক মৃতদেহের নাম ঠিকানা লেখা নেই, শুধু আনক্লেমড বা আননোন লেখা আছে। কিন্তু তারিখগুলো দেখলে বোঝা যায় একই দিনে একসাথে অনেক দেহ এসেছে। এমনকি কিছু নথির পাশে লাল কালি দিয়ে ছোট ছোট কোড লেখা, X21, B13। ওগুলো কোনো কেস নাম্বার নয়, বরং গোপন পরীক্ষার কোড। এক রাতে তিনি হিমঘরের কোণের পুরনো দেওয়াল টিপে দেখতে পেলেন ভেতরে একটা লুকানো দরজা আছে। কষ্ট করে ঠেলতেই দরজা খুলে গেল, আর এক গাঁ ছমছমে ঘর দেখা গেল। ভেতরে টেবিল ভর্তি কাঁচের বয়াম। বয়ামের ভেতরে মানুষের চোখ, হাত, কাটা অঙ্গ সব তরলের মধ্যে ভাসছে।
কিছু বয়ামের ভেতরে এমনকি অর্ধেক মুখও আছে। নিতাইবাবুর বুক কেঁপে উঠল। এটাই নিশ্চয়ই সেই অবৈধ ল্যাব যেখানে ডাক্তাররা অচেনা লাশের ওপর পরীক্ষা চালায়। টেবিলে একটা খাতা পড়েছিল। তিনি তাড়াতাড়ি পাতা উল্টালেন। সেখানে লেখা ছিল কাদের উপর কী ধরনের পরীক্ষা চালানো হয়েছে। এক পাতায় লেখা, সাবজেক্ট B13, অ্যানেস্থেশিয়া ফেইল্ড, সাবজেক্ট স্ক্রিমড ডিউরিং ইনসিশন, হার্ট স্টপড আফটার 12 মিনিটস। নিতাইবাবুর চোখে যেন অন্ধকার নেমে এলো। অর্থাৎ যাদের মৃত ভেবে এখানে রাখা হয়েছে অনেকেই আসলে জীবিত অবস্থায় টুকরো টুকরো হয়ে গেছে। হঠাৎ পেছন থেকে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক। তিনি ঘুরে দেখলেন লুকোনো ঘরের মেঝের ফাঁক দিয়ে লালচে তরল বেরোচ্ছে। রক্ত! তারপর টেবিলের উপরে রাখা একটা বয়ামের ভেতরে চোখ হঠাৎ ঘুরে সরাসরি তার দিকে তাকিয়ে গেল। নিতাইবাবুর শরীর হিম হয়ে গেল। নিতাইবাবুর হৃদয় থেমে যাওয়া লাগছিল। ঠান্ডা ঘরে রক্তের গন্ধ, লুকোনো বায়ামের চোখগুলো সরাসরি তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজা থেকে ডাক্তারদের কিছু লোক ঢুকল। তারা রাগে চেঁচাচ্ছিল, কি করছিস সেখানে? এই ঘর তোমার নয়। নিতাইবাবু পিছিয়ে গেল, কিন্তু পায়ের তলা যেন মেঝেতে আটকে। এই সময় হিমঘরের ভিতর থেকে এক অদ্ভুত শব্দ শুরু হলো, ঠক ঠক ঠক। স্ট্রেচার, লাশের ব্যাগ, টেবিলের ওপর থাকা মৃতদেহগুলো সবই নড়তে শুরু করল। প্রথমে অল্প অল্প, তারপর শক্ত করে। সাদা কাপড়ে মোড়ানো এক দেহ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাতে অর্ধেক নড়াচড়া করা হাত। ডাক্তাররাও হতবাক। কেউ আশা করেনি মৃতদেহগুলো জীবিত হয়ে উঠবে। নিতাইবাবু দেখল একেবারে একসাথে সমস্ত মৃতদেহ এক ধরনের অশরীরী জোর নিয়ে ডাক্তারদের দিকে এগিয়ে আসছে। চাপে ভয়ে ডাক্তাররা পিছিয়ে পড়ল। আমরা জীবিত ছিলাম, তুমি আমাদের হত্যা করেছ। ফিসফিসানি ভেসে এলো চারপাশে। মৃতদেহগুলো যেন ধীরে ধীরে লাশ ঘরের নিয়ম স্থাপন করছে। নিতাইবাবু বুঝলেন এই রাতেই লাশঘর চিরকাল জীবন্ত হয়ে উঠেছে। কেউ যদি আবার এখানে প্রবেশ করে তাদেরকে আর কখনো ফিরিয়ে দেবে না। সেই রাতে হাসপাতালের বাইরের কেউ দেখল না নিতাইবাবুকে। ডিউটির সকালে তার চেয়ার খালি, কাগজপত্র ছড়ানো। লাশঘরে থেকে গিয়েছিল এক অদ্ভুত চিৎকার, ঘর ফেরত দাও, ঘর ফেরত দাও। এভাবেই লাশঘর নিজস্ব নিয়মে আবার অন্ধকারে ঢাকা পড়ল। এখনো কেউ বলে রাতে ওদিকে গেলে শোনা যায় মৃতদেহের গুঞ্জন, ফিসফিসানি আর লালচে ছায়া। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরবর্তী ভয়ঙ্কর হরর ভিডিওতে। ধন্যবাদ।